এই কষ্টটা প্রত্যেকটা মেয়ের লাইফেই আসে, সেটা কারো আগে কারো পরে। আমাদের বাড়ি এমন বাড়ি, গোসাপ বলে না, গোসাপের বাচ্চা কামড়াতেই পারতো। হয়তো সেদিন যে বাবাকে নিয়ে আমরা কি করতাম নিজের বাড়িতে আবার আমার বাবা পড়েছে, আমিও পড়ি, তাহলে বাবাও বুঝতে পারবে আমরা কিরম ফিল করেছিলাম সেই মুহূর্তে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মনটা অনেকটাই অস্থির। কালকে রাতে একদম ঠিক করে ঘুমাতে পারিনি, যে কারণে একটু সকাল হতেই ক্যামেরা অন করে বসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে। আসলে আমরা যখন ছোট ছিলাম আমরা কম বেশি সকলেই হয়তো ভাবতাম না যে কবে আমরা বড় হব, কেউ বকা দিতে পারবে না, মনটা যেটা চায় সেটা আমরা করতে পারবো, এরকমই ছোটখাটো জিনিস মাথায় আসতো। মায়ের হাতে শাঁকাপাল্লা দেখে ভাবতাম যে আমারও একদিন বিয়ে হবে, আমিও একদিন রান্না করবো, এরকম ভাবে বরকে খেতে দেবো যখন মা বাবাকে খেতে দিত। একটা পুতুল খেলার মতো লাগতো, কিন্তু তখন একদমই এগুলো মাথায় কখনো হিট করেনি যে যত বড় হব মা বাবার বয়স তত বাড়তে থাকবে, আমার বিয়ে হয়ে যাবে মানে আমাকেও মায়ের মতো মা বাবাকে ছেড়ে চলে আসতে হবে। আর আমার রিলেশনশিপের 5 বছর হতে যার আমি এখানে আছি, তার মানে 4 বছর। তফাৎটা এইখানেই যে বিয়ের পর মানুষ নতুন একটা সংসার হয়, সেই কারণে শ্বশুর বাড়ি থাকে, আর আমি থাকি আমার কাজের জন্য, কারণ আমার বাড়ির ডিস্টেন্সটা এখান থেকে অনেকটাই দূর। ডেলি যাতায়াত করা একদমই ইম্পসিবল। যে কারণেই থাকি না কেন, বাবা মাকে তো ছেড়ে আসতেই হয়েছে, তাই ফিলিংসটা একই। আর এত কিছু বলার একটাই রিজন যে আমার বাবা ওই পড়ে গিয়ে কোমর ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে পাক্কা 3 মাস বাপিমা আর তুষার এখানে এনে রেখেছিল বাবা মাকে। আসলে প্রথমবার এত বড় একটা ধাক্কা খেয়ে ফেলেছিলাম না, তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম যে বাবা মাকে আমি আর পাঠাবো না, আমার কাছেই রাখবো। কিন্তু ওই যে আমি চাইলেই বা আমরা চাইলেই যে সবকিছু হবে কোথাও লেখা নেই, কারণ বাবার ওটা জন্মস্থান, বাবার বাড়ি, বাবার বাগান, প্রচুর মায়া জড়িয়ে আছে সেখানে। আর তাই 21শে জানুয়ারি মানে আজকে আমাদের মন না চাইতো বাবা মা এই ঘরটা ফাঁকা করে আমাদের হাওড়া বাড়ি চলে যাবে সেই আগের মতো। ওই যে দেখো গাড়িও চলে এসছে। আর তোমাদের কিছু জনের প্রশ্ন ছিল না যে আমার বাবাকে আমি কেন মেঝেতে শুইয়ে রেখেছি বা এই ঘরেই বা কেন রেখেছি। আসলে ওই দিন বাবার অবস্থা এতটাই খারাপ ছিল যে বাবা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তো দূরের কথা, বাবা পাশ অব্দি ফিরতে পারছিল না। আর আমাদের বাড়ির নিচ থেকে ওপরে ওঠার প্যাসেজটা এতটাই ছোট যে হসপিটালের স্ট্রেচার অব্দি ওপরে তোলা যায়নি। আর মেঝেতে শুয়ে রাখার কারণ ডক্টর বাবু স্ট্রিক্টলি বাবাকে খাট বা নরম কিছুর উপর শুতে না করেছিল, তাই একটা পাতলা কাঁথা বিছিয়ে বাবাকে শুতে দেওয়া হয়েছিল। আর ওই সবের থেকে বড় বিষয় হচ্ছে ঠাকুরের অনেক কৃপা যে নিচের তলার এই বাপির ভাড়া ঘরটা দুর্গাপুজোর আগেই ফাঁকা হয়েছিল, নয়তো সেদিন যে বাবাকে নিয়ে আমরা কি করতাম। আসলে ব্যাপারটা যদি ভেবে দেখা যায় আগে থেকে সবকিছুর সাথে সবকিছুর একটা আলাদাই কানেকশন থাকে, নাহলে তোমরাই বলো ঘরটা হুট করে ফাঁকা হবেই বা কেন, আর আমার বাবার এরকম হলে আমি এখানে আনবই বা কেন। নিজের বাড়িতে আবার হ্যাঁ 3 মাস পর। আর যদি তুমি গাছে উঠেছো বাবা, আর গাছ ছাটা বন্ধ, তোমার আর কিচ্ছু করতে হবে না। আর শুনেছি নাকি বয়স বাড়লে বাবা মারাও বাচ্চাদের মতো হয়ে যায়, তাই তো মাঝে মাঝে একটু বকা দিতেই হয়। যাক, দেখো বাবা মারা ফিরতে বাড়ি ঘরগুলো কি সুন্দর যেন প্রাণ ফিরে পেয়েছে। তো আগের দিন আর কোনো ব্লগ কন্টিনিউই করা হয়নি, কারণ 3 মাস বাদে যখন তুমি তোমার বাড়িতে ফিরবে আবার সেগুলোকে গুছানো গাছানি করে আবার আগের জায়গায় নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া ঘুমাতে করতে প্রায় আমাদের ভোর 4টে বেজে গেছে। ভেবেছিলাম যে সকাল সকাল উঠে সুন্দর করে এখানে একটা ব্লগ করব, বাট হয়নি। তো সেই কারণে বেলা গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে। এখানে এসে যেটা বুঝলাম যে আগের মতো আর কিচ্ছু নেই। বাবার বাগানে গেছিলিস বাবার সাথে? তাহলে চলো একবার যাই, দেখে আসি যে সেটা যে ধ্বংসাবশেষটা কিভাবে পড়ে আছে, কারণ বাবা ছাড়া তো বাবার বাগান একদমই নোংরাতার হয়ে থাকে, কারণ আমার বাবাই যা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মানুষটা। আর দেখাও কতটা সে গাছ ভালোবাসে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। মামুনির কাছ থেকে সব গাছ নিয়ে এসছে, এই যে অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, আরো কি কি সব গাছ আছে, এসেই ছাদের মধ্যে বসানো হয়ে গেছে সেগুলোকে। হ্যাঁ, এইগুলো এখনো প্রসেসে আছে, এগুলো এখনো বেরোয়নি, এগুলো অলরেডি বেরিয়ে গেছে। আমরা কি জানতাম বাস জিনিসটা হচ্ছে আমাদের ক্ষতির জন্য, কথায় আছে বাস দিয়ে দিল মানে কি আমাদের ক্ষতি করেছে। তো আমাদের বাড়ি এমন বাড়ি, বাস থেকে চিপস গজিয়েছে। চিপস গজিয়েছে? আরে ওগুলো ব্যাঙের ছাতা। চিপস কেনে দিল রেড কালারের চিপস, ট্যাঙ্গি টমেটো। চলো বাগানে দেখতে যাই। যে ব্যক্তির জন্য এত কিছু আবার হাসে। আজানবাজি দাও না, এই যে আজানবাজি দাও তবে পড়ে আছি। ও তোমাকে নোবেল বানানো হচ্ছে প্রাউড অফ ইউ দেওয়ার জন্য, মানে কি প্রাউড। আবার ওটা বলো বাবা। বাবা যখন এখানে কাজ করে শিয়ালরা এসে প্রত্যেকদিন এখানে ঘেরাও করে ডাকে। সেদিনকে যখন দেখেছে বাবা ভাবে পড়ে রয়েছে, ওরা ডাকেনি, বাড়ি চলে গেছে। আমার তো মনে হয় বাবা হচ্ছে সেই ওই যে হয় না মুগলি কাছে কাছে থাকে, শিয়াল এসেছিল, তারপরে গর্গেল এসেছিল, বাচ্চা গর্গেলের ওই যে গোসাপ বলে না, গোসাপের বাচ্চা কামড়াতেই পারতো, কামড়ায়নি তো। সব তো নিজ ফ্রেন্ড, সব একই তো পছন্দ, সবই গাছ পছন্দ, জঙ্গল পছন্দ। তোমার ব্যাগটা কোথায় গেল বাবা? ব্যাগ পড়া সব দিন পাই। হ্যাঁ ওই যে কড়াটা ঝুলছিল, মানে ভাবো বাবা না থাকলে এখানে কিন্তু চোরের অতটা মানে অভাব নেই। এইটা করে উঠেছিলে তাই তো তুমি? এই ছিল কত, এই পোস্ট ছিল
ওখানে 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 কাট। আমি খালি তোমাকে দেখছি বাবা, তুমি কিভাবে আবার বলছো? ভাবো যদি এখান থেকে পুরো শটাং পড়তো, এই যে নিচে পোস্টার, মাথা ফাটতো না? এর কি আছে? করাতটাও কেউ চুরি করে নিয়ে চলে গেছে। করাত কি অনেক কিছু ছিল এই ব্যাগে? দুটো করাত ছিল। দুটো করাত ছিল। ওই তোমারও পড়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আমার বাবা পড়েছে, আমিও পড়ি, তাহলে বাবাও বুঝতে পারবে আমরা কিরকম ফিল করেছিলাম সেই মুহূর্তে। আমি ডাইরেক্ট পড়বো, সোজা মাথাটা আমার পোস্টারে। নামো নামো নামো, চুপচাপ নামো। কি বলবো একে, নামো। আমি এর আগে যতবার বাগানে ব্লগ করেছি তোমরা দেখেছো, এই জায়গাগুলো বাবা এমন ভাবে পরিষ্কার করে রাখতো মনে হতো ভাত ঢেলে খাওয়া যায়, একদম সাদা মাটি দেখা যেত। এখন দেখো 3 মাস 10 দিন, আবার মনে করেও রেখেছে। পুকুরে পুরো পানায় ভর্তি হয়ে গেছে। বাবা মাছগুলো তাহলে মরে গেছে তো? পানায় মরে যাবে না? A few moments later. তোমরা তো জানোই আমরা বিকাল বেলা উঠেছিলাম ঘুম থেকে, তো ওঠার পরে এই ঠান্ডায় না আমাদের আর ভাত খেতে ইচ্ছা করছিল না, যার জন্য আমি একটু বেরোলাম। হ্যাঁ, আমি দিদিকেও বলেছিলাম চলো একটু বেরোই, বাইরে গিয়ে কটা জিনিসপত্র নিয়ে আসি। না, ও বেরোবে না ঠান্ডায়, তো আমি এলাম কটা খাবার দাবার আনতে। আমাদের একটু রোল খেতে ইচ্ছা করছিল, তো আমরা যে একটা ব্লগ করছিলাম সেটা আমরা ভুলেই গেছি। কখন থেকে চা চপ মুড়ি এটা ওটা খেয়ে মনে পড়ছে বাবা। তাই কত রাউন্ড আমাদের খাওয়া হয়ে গেল, তারপর রোলও আমাদের দেখো হাফ, মানে একদম একটুখানি আছে। তখন হঠাৎ করেই ওর মনে হয়েছে, মানে মনে পড়েছে আজকে আমরা ব্লগ করছিলাম, বাবাই এর হাতে আমরা চা খেয়েছি সবাই মিলে। কেমন লাগলো আজকে পার্টি? মেন ব্যাপার হচ্ছে কাল থেকে এসে আমি খালি আমার বাবাকেই নোটিস করছি। বাবা যখন খাচ্ছে, বাবা কথা বলছে, বাবা শুচ্ছে, আমি বাবাকেই নোটিস করছি। মানে তো চলো, টুকটাক অনেক কিছু খেয়ে আমি এখন প্রপার ভাবে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর মেইন যে কারণে ক্যামেরাটা অন করলাম, যে আমি না আমার ইমোশন একদম কন্ট্রোল করে রাখতে পারি না। যখন মা বাবার প্রশ্ন আসে তখন তো একদমই না। বিশ্বাস করো, যতদিন আমার মা বাবা আমার কাছে ছিল আমার মনে হচ্ছিল কোনো চিন্তা নেই, মানে কোনো চিন্তাই আমাকে স্পর্শ করতে পারবে না। আমরা এই 7 জনের ফ্যামিলি, মানে আমার সবকিছু আমার কাছে আছে। কিন্তু বাবারও এটা জন্মস্থান, তারও অনেক মায়া আছে, আমি চাইলেই তাকে আটকে রাখতে পারবো না। তেমনই এটাও ঠিক যে এই যে মানুষটা যে নিঃস্বার্থভাবে আমার বাবা মাকে এতটা ভালোবাসে, তার ঋণও আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানে তোমাদের সাথে এখন আমি এগুলো শেয়ার করছি আর আমার বুকটা মোচড় দিয়ে উঠছে। এবার হয়তো তোমরা এখন অনেকেই ভাববে যে এত যখন মন খারাপ করছে কেন আমি থেকে যাচ্ছি না বাবা মার কাছে। আচ্ছা, 2 থেকে 3 বছর নয় আমি থেকে গেলাম, কিন্তু তারপর যখন বিয়ে হয়ে যাবে তখন আসলে ব্যাপারটা কিন্তু বিয়ের আগে পড়েন না। এই কষ্টটা প্রত্যেকটা মেয়ের লাইফেই আসে, সেটা কারো আগে কারো পরে। দেখেছো, যাওয়ার সময় আর আবেগ ধরে রাখতে পারলাম না। রাস্তায় জানি না কি ক্লিপ নেবো, এখন তো ফাঁকা রাস্তা, এখন ট্রেনে বাড়িই যাবো আর কিছু না। চলো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আজ আবেগে অনেক কথা শেয়ার করে ফেললাম, কিন্তু এটা সব সময় মাথায় রাখবে যে তোমার ঘোরার, খাওয়ার, মজা করার সারা লাইফটা পড়ে আছে, কিন্তু তোমার বাবা মার বয়স কিন্তু বেড়েই চলেছে। তাই নিজের সামর্থ্য মতো তাদের আনন্দে রাখার চেষ্টা করো, যাতে পরে না আফসোস করতে হয়।